আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমি এই ভিডিওটি যখন করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে পৌঁছে গেছেন অথবা কাছাকাছি রয়েছেন। বাংলাদেশ থেকে তিনি আগের রাতে অর্থাৎ আজকের এই ভিডিওর আগের রাতে তিনি বাংলাদেশের এয়ারপোর্ট ত্যাগ করেছেন। তার সফর সঙ্গী রূপে ৬ জন রাজনীতিবিদ রয়েছেন, ৩ দল থেকে ২ জন করে ৬ জন। আর তার প্রিয় ভাজন, আস্থা ভাজন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, সেটা আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র, তাদেরকে আমরা ছবিতে দেখেছি এই ২ জনকে। নিঃসন্দেহে তার অন্যান্য যারা আপনজন আছেন সবাই তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকাতে আছেন। তো তার আমেরিকা গমন এবং ফেরত আসা নিয়ে আরেকটা ভিডিও করব। সেটা আপনারা হয়তো এই ভিডিওর আগেই দেখতে পাবেন। কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যে তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন, সঙ্গী সাথীগণ, তাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তা, চরম ভয় এবং চরম অস্বস্তি বিরাজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথীদের মধ্যে বিএনপির মধ্যে যেভাবে খুব একটা গ্রুপ আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব পছন্দ করেন এবং বেটার দ্যান এনিথিং, যে কোনো জিনিসের চাইতে বা যে কোনো ব্যক্তির চাইতে বিএনপির এক শ্রেণীর লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেভাবে শেখ হাসিনার জমানাতে ১৫ বছর ধরে বিএনপির একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং শেখ হাসিনার সঙ্গে তাদের একেবারে ওয়ান টু ওয়ান রিলেশন ছিল। ইট ইজ ওপেন সিক্রেট। এবং শেখ হাসিনার যে অলিগার, যেমন এস আলম, সালমান এফ রহমান, এদের সবার সঙ্গেই বিএনপির একটা গ্রুপের একেবারে পারিবারিক দহরম মহরম সম্পর্ক ছিল, অনেকের সঙ্গে তো আত্মীয়তা ছিল। একইভাবে জামাতের কথা যদি ধরেন, জামাতেরও মোটামুটি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ, যারা এই পলিটিক্যাল পার্টিগুলো ডিল করতেন, সেটা তারেক সিদ্দিক হোক, মশিউর রহমান হোক, এস টি ইমাম সাহেব হোক, কিংবা ধরুন অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে জামাতের শীর্ষ পর্যায়ের অনেকেরই যোগাযোগ ছিল। তারপর আর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারাও সরকারের সঙ্গে একটা লিয়াজও রাখতেন। সেটা নুরুল হক নুরু, তারপরে শেষে জুনায়েদ সাকি, তারপরে এবি পার্টি, এখন যারা আছেন জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য। সবার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে সরকারের যারা নেতাকর্মী, অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, অনেকের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল। তো এরই ধারাবাহিকতায় বর্তমান ইউনূস সরকারের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, বিশেষ করে যারা এই ঐক্যমত্য কমিশনে নিয়মিত যাচ্ছেন, যমুনাতে যারা নিয়মিত দাওয়াত পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেহমান হওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের সবার সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক এখন আছে এবং এই সম্পর্কটি আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি। বিশেষ করে কতিপয় ব্যক্তি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা ভালোবেসে ফেলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুন, ৫ বছর ১০ বছর, এটা তারা চাচ্ছেন। অনেকে বলছেন না, কিন্তু পেছন থেকে দাবার যে গুটি, তারা এটা চালছেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হয়। এটা হলো বাস্তবতা। অনেকে দোয়া করছেন, অনেকে দাওয়া করছেন। আর অন্যদিকে যারা উপদেষ্টা হয়েছেন, তো উপদেষ্টা যারা হয়েছেন তারা কিভাবে এসেছেন আমরা জানি না। আমি নিজে ব্যক্তিগতভাবে মিলাতে পারি না। যারা উপদেষ্টা হয়েছেন তাদের মোরলের সবাইকেই কম বেশি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এই মানুষগুলো কী করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একত্র হলেন, কী করে সেনাবাহিনী প্রধানের পছন্দের তালিকায় আসলেন, কী করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের তালিকায় আসলেন, কী করে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেলেন, কী করে আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেন, যেটাকে আমরা ডিপ স্টেট বলি। যারা আবার বলেন যে এখানে রয়্যাল এজেন্টও আছে, ধরে নেন রয়্যাল এজেন্ট আছে, সেখানে কি করে ওনারা এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রয়ের অনুমোদন পেলেন, কেউ বলে উনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেগুলোর এজেন্ট, তারা সেখান থেকে কিভাবে মনোনয়ন পেলেন, এটা এখন পর্যন্ত বিস্ময়। আমি আমার
যতটুকু কানেক্টিভিটি রয়েছে সবার সাথে আলোচনা করে দেখেছি, সবাই আমার মতো উম্মি, অর্থাৎ এই বিষয়ে কেউ কিছু জানেন না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একবার মুখ ফসকে বলে ফেলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তার পছন্দ মতো হয়েছে বটে, কিন্তু বেশিরভাগ উপদেষ্টা আমার কাছে তালিকা দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি, এর বাইরে আমি কিছু জানি না। তো এই হলো অবস্থা। তো সেই উপদেষ্টাদের মধ্যে এক গ্রুপ হয়ে গেছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে প্রাণে ভালোবাসেন, তার সঙ্গে তাদের হৃদয়, মন এবং মস্তিষ্ক মিশে গেছে। ইউনূস সাহেবের উত্থান তাদের উত্থান, ইউনূস সাহেবের পতন তাদের জীবন শেষ। আরেকটি গ্রুপ যারা মার্কিন লবি, আরেকটা গ্রুপ পাকিস্তানি লবি, আরেকটা গ্রুপ ভারতীয় লবি, তাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা, হতাশা এবং দর কষাকষি এবং যাকে বলা হয় ঠেসাঠেসি, কতগুলো শব্দ রয়েছে বাংলায়, আঞ্চলিক শব্দ, যেগুলো ব্যবহার না করলে মানুষ বুঝতে পারে না। গুতোগুতি, ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি, এই শব্দগুলো। তো এটা আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে আজ থেকে 6 মাস আগে যে সকল উপদেষ্টা খুব গাল ফুলিয়ে, গলা বাড়িয়ে, মানে মোরগ যেভাবে গালের মানে গলাটা একদম সামনে নিয়ে পিছনের ঘাড়ের পশমগুলো খাড়া করে ককর ককর করে, তো এইভাবে আপনি মাস 6 আগে যাদেরকে আগ বাড়িয়ে মিডিয়ার সামনে কথা বলতে দেখতেন, কথায় কথায় ককর ককর করতেন, তারা এখন নেই। সেই জায়গাতে নতুনরা এসেছেন, আবার অনেকে মিডিয়ার সামনে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। অনেকের দপ্তর ঠিকই আছে, কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা গত ৩-৪ মাসে খুবই শক্তিশালী হয়ে পড়েছেন, মানে ওখানে একটা রসায়ন হচ্ছে। দ্বিতীয়ত হলো আমেরিকার যেভাবে একটা ডিপ স্টেট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু একটা ডিপ স্টেট আছে। তার কিছু লোক পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে। যেমন ধরুন ডক্টর খলিলুর রহমান, খোদাবক্স চৌধুরী, তারপরে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, মানে ওই ভদ্রমহিলা নয়, বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিজির ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন। তো এই ভদ্রলোক আছেন। তো এরকম কয়েকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রূপে রাত দিন তার স্বার্থ সংরক্ষণের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন, এবং সেই সমস্ত লোক প্রায় সকলের সঙ্গেই সংশ্লিষ্ট উপদেষ্টার যে একটা শীতল সম্পর্ক এটা আছে, এবং সেই সম্পর্কটা ক্ষেত্র বিশেষে দা কুমড়ার সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে। তো এটা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট হতাশা তৈরি করে ফেলেছে। এরপরের ধাপটা যদি আপনি চিন্তা করেন, প্রশাসন এবং জুডিশিয়ারি, সচিবালয় এবং জুডিশিয়ারি, এখানে অনেকগুলো নিয়োগ, যেমন বিচারপতি নিয়োগ পেয়েছেন হাইকোর্টে, নিম্ন আদালতে বিচারকদের যে নিয়োগ বদলি, এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই সচিবালয়ে লঙ্কাকাণ্ড হচ্ছে। বড় বড় পদকে কেন্দ্র করে কোটি কোটি টাকা, এমনকি শত কোটি টাকার লেনদেন হচ্ছে। এক একটা ডিসিতে নাকি ৩০-৩২ কোটি টাকা লেনদেন হচ্ছে। এই সমস্ত খবর আমরা শুনছি প্রকাশ্যে। একজন সচিব মানে পদে নিয়োগ লাভ করার জন্য শত কোটি টাকার উপরে লেনদেন, এগুলো মানে চেক ঠেক সহ যেভাবে সোশ্যাল মাধ্যমে চলে আসছে, এর সঙ্গে যারা যারা জড়িত, একজন তো এই কাজগুলো করতে পারেন, এর সঙ্গে যারা যারা জড়িত তারা সবাই এখন রীতিমতো পরস্পরের শত্রু হয়ে পড়েছেন। আর যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে ১০০ কোটি টাকা দিয়ে যদি কোনো কর্মকর্তা কোনো একটা জায়গাতে বসে থাকেন, কোনো অবস্থাতে এই অল্প কয়েকদিনের মধ্যে ৩-৪ মাসের মধ্যে তিনি ১০০ কোটি টাকা আয় করতে পারবেন না। ফলে তার যে ব্যাড ইনভেস্টমেন্ট, সেই ব্যাড ইনভেস্টমেন্টটা তার জন্য বুমেরাং হবে। এজন্য সব রকম কলা কৌশল দিয়ে তারা চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। তো এই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শুভানুধ্যায়ী রয়েছেন রাজনীতিবিদ, আমলা কামলা, তারা সকলেই ভীষণ রকম টেনশন রয়েছেন। সকলের মধ্যে হতাশা, সকলের মধ্যে ক্ষোভ, সকলের মধ্যে বেদনা। আর এই কারণে যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কনফিউজড। তিনি বুঝতে পারছেন না তিনি কাকে বিশ্বাস করবেন, তিনি কাকে ভালোবাসবেন, কার প্রতি নির্ভর করবেন, কে তাকে আগামী দিনে উদ্ধার করবে, কে তার হাতকে শক্তিশালী করবে, কার দ্বারা দেশ জাতির কল্যাণ হবে, তার নিজের কল্যাণ হবে, এই জিনিসগুলো তিনি বুঝতে পারছেন না। যেভাবে শেষের দিকে বেগম খালেদা জিয়া বুঝতে পারেননি, যেভাবে হোসেন মোহাম্মদ এরশাদ তার শেষ মাস, ক্ষমতার শেষ ৬ মাসে বুঝতে পারেননি, শেখ হাসিনাও তার ক্ষমতার শেষ ৬ মাসে কিচ্ছু বুঝতে পারেননি।
একইভাবে এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হবে, কি করা উচিত, কাকে বিশ্বাস করব ইত্যাদি। আর এটা যখনই তিনি বুঝতে পেরেছেন তখন তার চোখে মুখে যে অবিশ্বাস, যে সন্দেহ, যে হতাশা ফুটে উঠছে তা দেখে তার যারা আপনজন তাদের রীতিমতো হৃদয়ে, মনে এবং মানসিকতায় একেবারে করোনার আক্রমণের মতো মহামারী শুরু হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।